কেন আমাদের মাইক্রোসফট এক্সেলের পাশাপাশি গুগল শিট শিখে রাখা প্রয়োজন, এর বেশ কিছু কারণ আমি ডিসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কে বলেছিলাম। তার মধ্যে অন্য একটি কারণ বলেছিলাম যে গুগল শিট সম্পূর্ণ ফ্রি। আপনি হয়তো বলতে পারেন যে মাইক্রোসফট এক্সেলও তো আমি মাত্র 50 টাকার একটি ডিভিডি বা কোনো একটি পেন ড্রাইভের মাধ্যমে বন্ধুর কাছ থেকে ফ্রি নিয়েছিলাম বা টরেন্ট থেকে ডাউনলোড করেছিলাম, প্যাক করে ব্যবহার করেছিলাম, সম্পূর্ণ ফ্রি। তো এই যে অনেক টাকা মূল্যের একটি মাইক্রোসফট অফিস যখন আমরা বিনামূল্যে ব্যবহার করি, হয়তো আমাদের মধ্যে অনেকটা আনন্দ কাজ করে যে আমি তো ফ্রি একটি সফটওয়্যার, অনেক দামি একটি সফটওয়্যার বিনামূল্যে ব্যবহার করছি। তো এই যে আনন্দটি আমাদের মধ্যে কাজ করে, এই আনন্দের বিনিময়ে আমরা কি আমাদের ব্যক্তিগত তথ্য, আমাদের কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইল বা কম্পিউটার অ্যাক্সেস বা আমরা কি হ্যাকিংয়ের শিকার হচ্ছে কি না, এটি কি আমরা জানি? কেউ কি আমাদেরকে বিনামূল্যে যে সফটওয়্যারগুলো দিচ্ছে তাদের কি কোনো উদ্দেশ্য নেই? এমনি কি আমাদেরকে সফটওয়্যারগুলো ক্র্যাক করে দিচ্ছে? এই প্রশ্ন কি কখন আমরা ভাবি? তা আমরা কতটুকু নিশ্চিত যে সফটওয়্যারগুলো আমরা বিনামূল্যে ব্যবহার করছি সেগুলো আমাদের জন্য কতটুকু নিরাপদ? বিষয়টি আমাদের ভেবে দেখা উচিত। তো যেখানে আমরা নিশ্চিত একটি ফ্রি সফটওয়্যার পাচ্ছি, যে সফটওয়্যারগুলোর প্রতি আমরা আস্থা রাখতে পারি, সেই সফটওয়্যারগুলো কেন আমরা ব্যবহার করব না? আমার প্রশ্ন সেখানে। তো আমরা চাইলে যে সফটওয়্যারগুলোতে আরও এক্সেলের থেকে ভালো ফিচার রয়েছে সেটি আমরা কেন শিখব না? সে কারণেই যে সফটওয়্যারটি আমরা যে কোনো জায়গায়, যে কোনো ডিভাইসে, যে কোনো জায়গায় বসে আমরা ব্যবহার করতে পারি, যেটির জন্য লাইট একটি ডিভাইস থাকলেও চলবে, মেশিনের স্পেসিফিকেশনের প্রয়োজন নেই, যেটিকে আমাদের আপডেট করার প্রয়োজন নেই, যেখানে আপডেট ভার্সন আসলে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, তাহলে কেন সেটি আমরা ব্যবহার করব না? এখন প্রশ্ন হতে পারে যে ইন্টারনেট তো অ্যাভেলেবেল না, সবসময় তো আমরা ইন্টারনেট, এত বেশি তো আমাদের কাছে ইন্টারনেট নেই। একটা সময় মানুষ কিন্তু চিন্তা করেনি যে আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকবে বা প্রত্যেকের হাতে মোবাইল থাকবে। এটা কিন্তু কখনো কেউ আজ থেকে 20 বছর আগে চিন্তা করেনি। কিন্তু আজকে এটাই বাস্তবতা যে প্রত্যেকের হাতেই এখন স্মার্টফোন চলে এসছে বা অ্যাটলিস্ট ফোন চলে এসছে। তো প্রত্যেকের বাসায় যে একটা কালার টিভি থাকবে এটাও কিন্তু একটা সময় মানুষ চিন্তা করেনি। একটা গ্রামের মধ্যে হয়তো একটা সাদা কালো টেলিভিশন ছিল, কিন্তু বাস্তবতা যে প্রত্যেকের ঘরেই, যারা শুধুমাত্র ধর্মীয় কারণে টেলিভিশন রাখে না সেটা বাদে, প্রত্যেকের বাসায় এখন কালার টিভি। যারা মানুষের দেখা যাচ্ছে যে খুব অল্প যাদের ইনকাম তাদের বাসায় কালার টিভি, ডিশ এন্টিনা। তো একটা সময় ইন্টারনেট কানেকশানটা প্রত্যেকের বাসায় অ্যাভেলেবেল হবে, ব্রডব্যান্ড কানেকশান বা ফ্রি, মানে অ্যাভেলেবেল, মানে যত খুশি তত ইন্টারনেট ব্যবহার করার মতো পরিস্থিতি প্রত্যেকের বাসায় হবে এক সময়। তো সেই জন্য ইন্টারনেটটা যখন অ্যাভেলেবেল হবে তখন ইন্টারনেট ভিত্তিক অ্যাপগুলোর ব্যবহারও আমাদের শেখা উচিত এবং সেই নির্ভরতা আমাদের বাড়ানো উচিত। আমি মনে করি যার জন্য আমাদের এক্সেলের পাশাপাশি আমরা যারা এক্সেলে কাজ করি তাদের আমাদের গুগল শিটেরও প্রয়োজনীয়তা এবং ব্যবহার শেখা উচিত। কারণ এক্সেলের থেকে মাইক্রোসফট গুগল শিটের কিন্তু ফিচার অলমোস্ট সেম হলেও অনেক বেশি ফিচার এখানে রয়েছে, আপডেট ফিচার রয়েছে, এবং প্রতিনিয়ত কিন্তু আমরা ইন্টারফেসটা দেখে হয়তো মনে হয় যে এটির ফিচার অনেক কম, কিন্তু অ্যাকচুয়ালি এখানেও ফিচার অনেক বেশি রয়েছে। চলুন তাহলে আমরা শুরু করি গুগল শিট এর আজকের প্রথম পর্ব। আজকে আমরা পরিচিত হব গুগল শিটের ইন্টারফেস সম্পর্কে এবং বেসিক কিছু ব্যাপার আজকে জানবো। তো সবার প্রথমে আমাদের মাঝে যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে, আমি তো মাইক্রোসফট এক্সেলে কাজ করেছি, মাইক্রোসফট এক্সেলে আমার কাজ করা ফাইলগুলোর এখন কি হবে? সেই ফাইলগুলো কি আমি এখন গুগল শিটে কাজ করতে পারবো? হ্যাঁ, আমার মাইক্রোসফট এক্সেলে সেই ফাইলগুলোকে আমি গুগল শিটে ট্রান্সফার করতে পারবো। কিভাবে কাজ করব সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। চলুন তাহলে শুরু করি। তো আমরা জেনেছি যে গুগল শিটে কাজ করতে গেলে আমাদের ইন্টারনেট কানেকশন, একটি ব্রাউজার এবং প্রয়োজন হবে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট, যেটি দিয়ে আমরা আমাদের ব্রাউজারে আমরা লগ ইন করবো। তো প্রথমত আমি ব্রাউজারটি ওপেন করছি, ব্রাউজারটি ওপেন করে আমি এখানে জাস্ট জিমেল দিয়ে লগ ইন করেছি। তারপর আমরা 9 ডটসে ক্লিক করবো এবং এখান থেকে অ্যাপস আইকনে ক্লিক করব। তারপর আমরা ড্রাইভে চলে যাব এবং ড্রাইভে যাওয়ার পর আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে নিউ থেকে আমরা ফোল্ডারে ক্রিয়েট করছি। ফোল্ডারে ক্রিয়েট করে ফোল্ডারটির একটি নাম আমি দিচ্ছি গুগল শিটস। ওকে, এখানে আমরা ক্রিয়েট করলাম গুগল শিটস, ডাবল ক্লিক করলাম, এটি ব্ল্যাঙ্ক ফোল্ডার আসলো। তারপর আমরা এখান থেকে এরপর নিউ থেকে গুগল শিটসে আমরা ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। তা আমরা যদি প্রথমেই
নতুন একটা ওয়ার্কশিট নিয়ে ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কশিট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে কাজ করব। যারা ফ্রেশ ওয়ার্কশিট নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে কাজ করব। আর যারা এক্সিস্টিং পুরাতন কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই তারা ফ্রম টেমপ্লেটে ক্লিক করব। অর্থাৎ টেমপ্লেট মানে হচ্ছে রেডিমেড কোনো একটা ফরম্যাট, এই ফরম্যাটগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এই ধারণা থাকলে আমরা তখন সেই টেমপ্লেটগুলো নিয়ে কাজ করব। তো টেমপ্লেট নিয়ে কাজ করতে চাইলে আমাদের কিছুটা বেসিক ধারণা থাকতে হবে, তাহলে আমরা টেমপ্লেটগুলোকে এডিট করতে পারবো। যেহেতু আমরা প্রথম অবস্থায় আজকে কাজ করছি এই জন্য আমরা ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করব। এখান থেকে আমরা ব্ল্যাঙ্কে যেতে পারি। তো আমি একেবারে শুরু থেকে দেখাচ্ছি। তো এখন নিউ থেকে আমরা গুগল শিটসের এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করব এবং একটি ফাইলের নামকরণ আমরা এখানে করব, যে এখানে আনটাইটেলড স্প্রেডশিটের এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা নাম দিলাম মাই শিট। ওকে, এটি অটোমেটিকলি কিন্তু সেভ হবে, এটি সেভ করা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটি করব যে এখানে এটি আমাদের কলাম, এটি আমাদের কলাম, এটি আমাদের রো। আমরা এক্সেলের মতোই আমাদের এখানে মিল রয়েছে। তা আমরা কোনো একটা এখানে যদি ড্র্যাগ করি কোনো একটি কলাম এখানে বড় হবে, এখানে ক্লিক করলে কোনো একটি কলাম ছোট হবে এবং সবগুলো কলামকে যদি আমরা আনুপাতিক হারে ছোট বা বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে আমরা একটি কলামকে যদি বড় করি তাহলে সবগুলো কলাম বড় হয়ে যাবে, একটি রোকে যদি বড় করি সবগুলো রো বড় হয়ে যাবে। আমরা সবগুলো যদি সেলের ফন্টকে বড় করতে চাই এখানে ক্লিক করে জাস্ট আমরা এখানে এটাকে বড় করতে পারি। দেখুন এখানে ফ্রিজ করা একটা অপশন রয়েছে, চমৎকার একটা অপশন রয়েছে। যেমন ধরুন আমি একটু এখানে লিখে দেখাই। ধরুন আমি এখানে নেম, তারপর ফোন লিখলাম, লিখে এখানে এটিকে আমি একটু কালার করি। ধরুন এখানে ফিল কালার করে রাখলাম, এটিকে ফিল কালার করে রাখলাম। তা আমি এইখানে ধরে এটিকে জাস্ট একটু ড্র্যাগ করব। এইখানে আমরা এখানে লক্ষ্য করুন আমি এদিকে ধরে জাস্ট একটু ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। এখন কি হলো, এটা কিন্তু ফ্রিজ হয়ে গেল। যখন দেখুন আমি কিন্তু এখানে ড্র্যাগ করছি, এখানে 2 নম্বর পর্যন্ত এখানে কিন্তু ফ্রিজ হয়ে গেল এবং এখানে কিন্তু নিচে থেকে আমার এখানে সেলগুলো কিন্তু 97, এটি কিন্তু 97 এখন কিন্তু বাড়ছে। তার মানে কোনো একটি ওয়ার্কশিটকে আমি ওখানে ফ্রিজ করে আমি কিন্তু নিচের শিটগুলোকে আমি দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারটি কিন্তু এক্সেলে নেই। এটা কিন্তু এখানে কিন্তু গুগল শিটের এটি কিন্তু একটা চমৎকার ফিচার, এটিকে আমরা ফ্রিজ করে রাখতে পারি। আবার এটিকে আমি তুলে দিলাম বর্তমানে। এটিকে কীভাবে আমরা কলামটাকে ফ্রিজ করতে পারি, যেমন ধরুন যদি কলামকে ফ্রিজ করতে চাই তাহলে জাস্ট এটিকে ড্র্যাগ করে এখানে আমরা ছেড়ে দিব, তাহলে এখানে সি পর্যন্ত ফ্রিজ হয়ে গেল এবং আমি এদিকে যখন স্ক্রল করছি এখন কিন্তু MNOP এখন কিন্তু এখানে চলে এসছে। এটিও একটা চমৎকার ফিচার। তা আমরা এখানে এভাবে ফ্রিজ করতে পারবো। ওকে, আমরা দেখলাম কীভাবে ফ্রিজ করতে হয়। এখন এখানে আনডু রয়েছে, কোনো একটা ভুল করে ফেললে সেই এটাকে প্রিভিয়াস স্টেজে নিয়ে যাওয়া, এখানে রিডু করতে পারবো। তারপর এখানে প্রিন্ট অপশন রয়েছে, প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারবো। তারপর পেইন্ট ফরম্যাট, অর্থাৎ কোনো একটা জিনিসকে আমি যদি কপি করতে চাই তাহলে এখানে যদি কপি করতে চাই তাহলে সেটাকে আমরা এখানে ক্লিক করলে এটি তখন এই স্টেজটা এখানে চলে আসবে। আমি একটু ভালো করে দেখাই। ধরুন এই জায়গাটি এরকম একটা ডিজাইন আমার এখানে প্রয়োজন, তো আমি এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এরকম ডিজাইন অটোমেটিকলি হয়ে গেল। অর্থাৎ আমার একটা জায়গায় যতগুলো ফরম্যাট থাকবে সেই ফরম্যাটটাকে আমরা এখানে ব্যবহার করতে পারবো। ধরুন এখানে যে কাজগুলো ছিল আমি এখানে কিছু চেঞ্জ করি, যেমন ধরুন এখানে বোল্ড করলাম, এখানে একটু ফন্টটা চেঞ্জ করলাম, এখানে কমিক সেন্স ফন্ট ইউজ করলাম। এখন এই যে কাজগুলো যেখানে রয়েছে, কালার করা, ফন্ট চেঞ্জ করা, বোল্ড করা, এই কাজগুলো আমি এই সেলে দেখতে চাই। তাহলে কি করব, আমি এখানে ক্লিক করে এই জিনিসটি আমার যেখানে প্রয়োজন জাস্ট এখানে ক্লিক করে সেখানে ক্লিক করব। তাহলে এখানে আমি যখন লিখছি, এখানে আমি কোনো কিছু একটা লিখছি তাহলে দেখুন এটি অটোমেটিকলি ওখানে যে কাজগুলো করা ছিল সেটা এখানে চলে এসছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা জুমটাকে চেঞ্জ করতে পারবো। এখানে জুমটাকে বাড়িয়ে নিলাম। আমরা এখানে আমাদের নর্মালি ওয়ার্কশিটের লেখাগুলো একটু ছোট থাকে, সেটিকে আমরা বাড়িয়ে নিতে পারি। এখান থেকে যত % বাড়াতে চাই তত % বাড়াতে পারবো। এখানে চাইলে আমরা লিখে দিতে পারবো, যদি বেশি বড় বা ছোট হয়ে যায় 125 করে নিতে পারি, সেরকম করে আমরা বড় করে নিতে পারি। এখানে রয়েছে
ফরম্যাট অ্যাজ কারেন্সি, কোনো একটা সেলকে যদি আমরা কারেন্সিতে কনভার্ট করতে চাই তাহলে সেই কারেন্সিতে আমরা কনভার্ট করতে পারি, পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। তারপরে যদি এখানে কোনো ডেসিমাল প্লেস থাকে, সাপোজ 25.000 এখানে লিখলাম, লিখার পরে এখানে আমরা এটাকে ডেসিমাল প্লেসে কনভার্ট করব, এখানে বাড়িয়ে দিতে পারলাম, এটাকে কমিয়ে দিতে পারবো, এরকম করে আমরা বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। এখানে আরও রয়েছে, এখানে পার্সেন্টেজ সাইন, সায়েন্টিফিক, অ্যাকাউন্টিং, এগুলো আমাদের এরকম করে পরিবর্তন করতে পারবো। কারেন্সিতে কনভার্ট করলাম, কারেন্সিতে তখন ডলার সাইন চলে আসছে। তো এইভাবে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি, এখানে বোল্ড, ইটালিক, তারপরে স্ট্রাইক থ্রো, এরকম করে ইফেক্ট দিতে পারি, কালার, ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে কোনো কিছু ফিল আমরা চেঞ্জ করতে পারবো, ফিল দিতে পারবো, এখান থেকে ফিল চেঞ্জ করতে পারবো, এখান থেকে কোনো একটা ওয়ার্কশিটের আমরা সেলগুলোর মধ্যে বর্ডার দিতে পারবো, চারদিকে বর্ডার দিতে পারবো, এখান থেকে এক সাইডে বর্ডার দিতে পারবো। যদি মনে করি জাস্ট এক সাইডে বর্ডার হবে তখন এখান থেকে ক্লিক করে তখন এক সাইডে বর্ডার, যদি চারদিকে বর্ডার দিতে চাইলে এখানে বর্ডার দিতে পারবো। এক সাইডে যদি বর্ডার দিতে চাই তখন সেক্ষেত্রে ক্লিক করে এখান থেকে আমরা এক সাইডে বর্ডার দিতে পারবো। এখানে ভিউটা আমরা দেখতেই পাচ্ছি যে কোন জায়গাটা আমরা বর্ডার দিতে পারবো চাই, সেখান থেকে এখানে ক্লিক করে সেই সাইডে বর্ডার দিয়ে দিব। এখন দেখা যাচ্ছে একাধিক সেলের মধ্যে অনেক সময় মার্জ করার প্রয়োজন হতে পারে, সেখানে আমরা সিলেক্ট করে নেব যতগুলো সেল আমরা মার্জ করতে চাই। তাহলে আমরা একটু দেখিয়ে দিচ্ছি, এখানে যতগুলো সেল মার্জ করতে চাই তখন আমরা সেলগুলোকে সিলেক্ট করে নেব, সেলগুলোকে সিলেক্ট করে মাঝখানে ক্লিক করলে মার্জ হয়ে যাবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা সেলের মধ্যে যদি অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হয়, সাপোজ এখানে আমি একটা টেক্সট লিখলাম, এই টেক্সটের লেখাটা বাম পাশে রয়েছে, এটাকে মাঝখানে আনতে চাইলে তখন আমরা এখানে ক্লিক করে এখানে দেখতেই পাচ্ছি মাঝখানে চলে আসবে, এখানে ক্লিক করলে রাইট সাইডে থাকবে। এখানে দেখা যাচ্ছে এটাকে ভার্টিক্যালি যদি হয়, ভার্টিক্যালি টপ বা মিডল, এটির জন্য আমাদের সেলে লেখাগুলো একটু বড় প্রয়োজন। এখন আমরা এটিকে দেখা যাচ্ছে যে এখানে আমরা এটিকে যখন সেন্টার করব এখানে চলে আসবে, যখন এখানে দেব তখন এখানে সেন্টার, এটিকে কোথায় গেল, এইটিকে যদি আমরা এখানে করি এবং এখানে করি ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুটি যখন করব তখন এটি সেন্টার হবে। অর্থাৎ এটা ভার্টিক্যালি, এটা হরিজন্টালি, এই দুটোর মধ্যে সমন্বয় করলে তখন এটি চলে আসবে। এখন এটি হচ্ছে যে র্যাপ করা। অনেক সময় র্যাপ মানে হচ্ছে কোনো একটা লেখা যখন বড় থাকবে, সাপোজ এখানে আমরা লিখলাম যে ওয়েলকাম টু এক্সেল। এখন এই টেক্সটটি এখানে যখন সেলের বাইরে চলে গেল, আমরা এটাকে র্যাপ করলে কি হবে, আমরা এখানে র্যাপ করে দিলাম, তখন এই লেখাটি তখন সেলের নিচের দিকে চলে গেল, এই যে নিচের লাইনে চলে গেল, র্যাপ হয়ে গেল, নিচের দিকে চলে গেল। এইভাবে র্যাপ করতে পারি। টেক্সট ডিরেকশনটা আমরা পরিবর্তন করতে পারি, কীভাবে নিব এটাকে এখানে আমরা চেঞ্জ করছি। তো এগুলো আমি বিক্ষিপ্তভাবে দেখাচ্ছি, যখন আমরা একটা কমপ্লিট একটা কাজ করে দেখাবো কখনো তখন সেটি ভালো লাগবে। তো এখানে আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারবো, এগুলো একটি অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে দেখব। আজকে প্রথম ক্লাস, এই ক্লাসে আমরা জাস্ট ইন্টারফেসটি সম্পর্কে জানলাম, ইন্টারফেসটি কেমন হয়। আর এখানে যে শিটগুলো দেখতে পাচ্ছি আমরা একাধিক শিট এখানে নিতে পারবো, 2-3টা শিট নিতে পারবো। শিটগুলোর নাম আমরা চেঞ্জ করতে পারছি, এখানে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবো। সাপোজ এটির নাম আমরা যদি দিতে চাই ডেটা, আর এটার নাম আমরা দিলাম সাপোজ মার্ক, এরকম করে নাম পরিবর্তন করলাম। এগুলোর কালারও চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করলাম, সাপোজ এখানে কালার চেঞ্জ, এখানে দিলে কালারগুলো চেঞ্জ করলে ভালো লাগবে, এখানে কালার দিলাম। তারপর এটার একটা কালার চেঞ্জ করলাম, চেঞ্জ কালার, এখানে একটু ব্লু কালার দিলাম। তাহলে লক্ষ্য করুন এখানে কালারগুলো দেওয়ার ফলে এটি একটু আকর্ষণীয় লাগছে, কালারটা চেঞ্জ করা গেল, শিটগুলোর কালার চেঞ্জ করা গেল। আর এরপরে আমরা চলে আসবো যে ব্যাপারটি বলছিলাম প্রথমেই, যে আমরা আমাদের পুরাতন এক্সিস্টিং কোনো একটি এক্সেলের ফাইলকে আমরা এখানে আদৌ নিয়ে আসতে পারবো কিনা। তো আমরা এই জন্য কী করবো, প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে আমরা চলে আসবো এখানে ইম্পোর্ট থেকে যাব আপলোড থেকে সিলেক্ট এ ফাইল ফ্রম ইয়ার ডিভাইস, এখানে ক্লিক করে আমরা একটি ফাইলটি দিলাম। তো এখন আমরা এখানে ইম্পোর্ট ফাইলে গেলে আমাদেরকে বলছে যে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট। আমরা নতুন স্প্রেডশিট ক্লিক করে করব না এই ফাইলে আমরা নিতে চাই। যদি এই ফাইলে নিতে চাই তাহলে আমরা এখানে ইম্পোর্ট ডেটাতে ক্লিক করব, এখানে ক্লিক করব। আর যদি আমরা মনে করি যে আমরা একটা নিউ শিটে নিব তাহলে নিউ শিটে ক্লিক করে তখন আমরা ইম্পোর্ট ডেটাতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সেলের যে ফাইলটি ছিল সেই ফাইলটি আমাদের এখানে চলে এসেছে। তো এটি বড় থাকার জন্য হয়তো এমনটি দেখাচ্ছে, আমরা একটু ছোট করে নিলাম। তাহলে এক্সেলের যে আমাদের যে ফাইল সেই ফাইলটি আমরা এখন গুগল শিটে নিয়ে আসলাম। এটি আমরা বুঝলাম। আবার আমি দেখাচ্ছি, একটু বলি, শেয়ার করি। যদি আমি মনে করি ইম্পোর্টে চলে যাব,
ইম্পোর্টে চলে যাওয়ার পর ফাইলটি আপলোড করে দেব। ফাইলটি আপলোড করে আমরা জাস্ট এখানে যদি আমি মনে করি যে নতুন একটি শিটে আমি ফাইলটি নেব, তাহলে ক্রিয়েট নিউ স্প্রেডশিটে দেব। আর ইনসার্ট নিউ শিট এটিতে দিলে আমাদের নতুন শিটে এটি আসবে, নতুন একটা শিটে এটি আসবে। অর্থাৎ নতুন একটি ফাইলে যদি আপনি নিতে চান তাহলে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, আর যদি নতুন একটা শিটে নিতে চান তাহলে ইনসার্ট নিউ শিট। আর স্প্রেডশিট মানে হচ্ছে আপনি বর্তমানে যে ফাইলটিতে সিলেক্টেড অবস্থায় রয়েছেন সেখানকার কাজগুলো রিপ্লেস হয়ে সেখানে পুরাতন যে ফাইলটি সেটি এখানে আসবে। তো আমরা এখানে ইনসার্ট নিউ শিটে দিয়ে দেখি, তাহলে এবার ইম্পোর্ট করলাম, তার মানে নতুন একটি শিট দেখুন এখানেও রয়েছে দুটি শিটে এটি রয়েছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টি। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবং পরবর্তী টিউটোরিয়াল দেখতে উৎসাহিত হলে আপনি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন।